বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত আছো এবং ভবিষ্যতে যুক্ত হবে, তোমাদের সকলকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মিয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক, দামকরহাট উচ্চ বিদ্যালয়, পাবা, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, চলো ক্লাসে যাওয়া যাক। একটি ব্যবসায় প্রতিষ্ঠান নিয়মিত তার কার্যক্রম চালনা করে। প্রতিদিন তার কার্যাবলী একটা নির্দিষ্ট বইয়ে লিপিবদ্ধ থাকে। দিন, মাস এবং বছরে সেটা লিপিবদ্ধ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আজকে পাঠের শিরোনাম কী হতে পারে? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই বলতে পারবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার নাম হচ্ছে জাবেদা। জাবেদা জাবেদা শব্দটি ফরাসি শব্দ। জাবেদা শব্দটি ফরাসি শব্দ। জার্নাল, যার ইংরেজি নাম হচ্ছে জার্নাল। এই জার্নাল শব্দটি ফরাসি শব্দ হতে উৎপত্তি হয়েছে। তো শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো, জার প্লাস নাল। জার শব্দের অর্থ হচ্ছে দিন। জার শব্দের অর্থ দিন। আর নাল শব্দের অর্থ হচ্ছে লিপি। নাল শব্দের অর্থ হচ্ছে লিপি। তাহলে জার্নালকে আমরা একসঙ্গে বলতে পারি দিনলিপি। অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিদিনের, মাসের এবং বছরের হিসাব যে বইতে লেখা হয় তার নাম কি? জাবেদা বা জার্নাল। তাই আমরা জাবেদার অর্থ কি বলতে পারি? যে এক হিসাবের প্রাথমিক বইতে দিন অনুযায়ী, সাপ্তাহিক অনুযায়ী এবং মাস অনুযায়ী যে বই লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। তো জাবেদার আরও কয়েকটি নাম আছে, খেয়াল করো। জার্নাল হচ্ছে জাবেদার ইংরেজি নাম। আর কিছু নাম আছে, সেটা হলো প্রাথমিক বই। প্রাথমিক বই জাবেদার আর একটা নাম প্রাথমিক বই বা সহকারী বইও বলা যায়। সহকারী বই। জাবেদার আর একটি নাম আছে, সেটির নাম হচ্ছে দৈনিক বই। দৈনিক বই। এখন কোনো প্রশ্ন যদি তোমাদের বলা হয় যে একটা কিছু লেনদেন দিল, দেওয়ার পর যদি বলা হয় যে তোমরা দৈনিক বইয়ে লিপিবদ্ধ করো, তাহলে আমরা কি করব? দৈনিক বই মানে জাবেদা বইতে সেটা আমরা লিপিবদ্ধ করব। বা কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে সহকারী বই লিপিবদ্ধ করো, সহকারী বই মানেও আমরা জানি যে জাবেদা। তারপর যদি বলা হয় যে লেনদেনগুলি হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করো, তাহলে সেক্ষেত্রেও আমরা কি করব? জাবেদা বইতে লিপিবদ্ধ করব। অনেক সময় তোমাদের প্রশ্নের কারণে মানে কিছু এই তিনটা নাম অনুযায়ী প্রশ্ন হতে পারে। তাহলে এই তিনটা নাম অনুযায়ী প্রশ্ন হলেও সেটা আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করব। সবসময় যে জাবেদা নাম লেখা থাকবে তা এমনটা নয়, কিন্তু অনেক সময় তোমাদের কনফিউশন করার জন্য বা জানার জন্য বলা হতে পারে যে দৈনিক বইতে লিপিবদ্ধ করো। তখন আমরা সেক্ষেত্রে কী করব? জাবেদা বইতেই সেটা লিপিবদ্ধ করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খেয়াল করো, জাবেদাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। জাবেদা
দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিশেষ জাবেদা, বিশেষ জাবেদা, আর একটা হলো প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে দেখো, ক্রয় জাবেদা একটি, ক্রয় জাবেদা। আর একটা হচ্ছে বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। আর একটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। পাঁচ নম্বর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। চ হচ্ছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা দেখলাম জাবেদাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদার আবার 6টা প্রকার আছে, অর্থাৎ ক্রয় জাবেদা একটি, বিক্রয় জাবেদা একটি, ক্রয় ফেরত জাবেদা একটি, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তাহলে আমরা বলতে পারি বিশেষ জাবেদা কয় প্রকার? 6 প্রকার। এখন প্রকৃত জাবেদা আবার দেখো 4 প্রকার। প্রকৃত জাবেদা কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা। আর একটা হচ্ছে সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা। তারপর হচ্ছে সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা। আর একটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা। তাহলে জাবেদাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এখন বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। আবার প্রকৃত জাবেদাকে ভাগ করা হয়েছে 4 ভাগে, ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা। তো আমি একটি একটি করে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, খেয়াল করো। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কখন হয়? আসলে যখন কোনো পণ্য বাকিতে ক্রয় করা হয় তখন যে জাবেদা প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে ক্রয় জাবেদা আমাদের প্রস্তুত করতে হবে। আমি মিশিয়ে দিচ্ছি, এখন একে একে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কখন হবে? যখন কোনো পণ্য বাকিতে ক্রয় করা হবে, শুধুমাত্র সেক্ষেত্রে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। যেমন হতে পারে বাকিতে পণ্য ক্রয়,
পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের এটা ক্রয় জাবেদা বইয়ে অন্তর্ভুক্ত হবে, যেহেতু আমরা পণ্যটা বাকিতে ক্রয় করেছি। কোনো ব্যক্তির নামও যদি উল্লেখ থাকে তাহলে সেটাও বুঝে নিতে হবে যে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। মনে করো আরেকটা উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, রহিমের নিকট হতে ক্রয়। এ ধরনের যদি জাবেদা থাকে তাহলে সেটা ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে, যেহেতু এখানে বাকিতে ক্রয় করা হয়েছে। নগদে ক্রয় করলে সেটা ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র বাকিতে যে সকল লেনদেনগুলো সংঘটিত হবে সেগুলাই ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে ক্রয় জাবেদাটা কি। তারপর হচ্ছে বিক্রয় জাবেদা। দেখো, বিক্রয় জাবেদা ঠিক একই। যদি কোনো পণ্য বাকিতে বিক্রয় করা হয় শুধুমাত্র তার জন্যেই বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। কোনো পণ্য যদি বাকিতে বিক্রয় করা হয় শুধুমাত্র তার জন্য বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, জনাব রহিমের নিকট বিক্রয় মনে করো দেওয়া আছে 1,000 টাকা। তাহলে এটা কি হবে? জনাব রহিমের নিকট বিক্রয় 1,000 টাকা। এখানে বাকি কিন্তু উল্লেখ নয়, যেহেতু বাকি উল্লেখ নয় তারপরে বুঝে নিতে হবে এটা বাকিতে এটা বিক্রয় করা হয়েছে। যেহেতু কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে এবং নগদ কথা যদি উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে সেটা বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে এই জাবেদাটাও কিন্তু বিক্রয় জাবেদাতে অন্তর্ভুক্ত হবে। মানে বিক্রয় জাবেদায় ওই সমস্ত জাবেদাগুলাই অন্তর্ভুক্ত হবে যেগুলো বাকিতে বিক্রয় করা হয়েছে। নগদে বিক্রয়গুলো কিন্তু আবার বিক্রয় জাবেদাতে অন্তর্ভুক্ত হবে না, ঠিক ক্রয়ের মতোই। যেমন আমরা বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে, তেমনি বাকিতে যদি কোনো পণ্য বিক্রয় করা হয় সেগুলোও কিন্তু বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। নগদে বিক্রয় করলে সেটা কখনোই বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। উদাহরণ হিসেবে আমি লিখেছি, দেখো, জনাব রহিমের নিকট বিক্রয় 1,000 টাকা। অর্থাৎ এখানে বাকিতে বিক্রয় হয়েছে, এটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা আমরা বুঝতে পারলাম। এবার দেখো ক্রয় ফেরত জাবেদা। 3 নম্বর রুলস কি ছিল? ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা কখন আমাদের করতে হয়? যখন কোনো পণ্য আমরা বাকিতে ক্রয় করি, ক্রয় করার পর দেখা যাচ্ছে নিম্নমানের কারণে কিছু পণ্য নষ্ট হয়ে যায়, আবার এমনি অন্য কোনো কারণেও নষ্ট হতে পারে। অর্থাৎ আমরা তখন কি করি? বিক্রেতার নিকট ওই পণ্যটা আবার ফেরত পাঠাই। নিম্নমানের কারণে কোনো পণ্য যদি ক্রয় করা হয় এবং সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করি? ওই বিক্রেতার নিকট ফেরত পাঠাই। ওই বিক্রেতার নিকট ফেরত পাঠানোর ক্ষেত্রেই আমাদের যে জাবেদা প্রস্তুত করা হয় সেটার নাম হচ্ছে কি? ক্রয় ফেরত জাবেদা। তাহলে মনে করো জনাব রহিমের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। এটা আবার পরের তারিখে খারাপ মানে নিম্নমানের কারণে সেটি ফেরত দেওয়া হয়েছে। এটা মনে করো 2 তারিখের বা 1 তারিখের ঘটনা। এটা পরের আবার কি বলছে যে রহিমের নিকট যে পণ্যটি ক্রয় করা হয়েছিল নিম্নমানের কারণে সেটা ফেরত প্রদান করা হয়েছে। পরের তারিখে যদি এভাবে থাকে যে নিম্নমানের কারণে এত টাকা,
যা 2 তারিখে নিম্নমানের কারণে ফেরত পাঠানো হয়েছে। তাহলে কি কারণে আমি পণ্যটি ফেরত পাঠাচ্ছি? নিম্নমানের কারণে। নিম্নমানের কারণে পণ্যটি যখন ফেরত পাঠানো হবে শুধু তখনই আমাদের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে। যে পণ্যটা আমরা ফেরত পাঠাবো তার জন্যে যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে কি? ক্রয় ফেরত জাবেদা। ঠিক একইভাবে বিক্রয় ফেরত জাবেদাও একই ধরনের হবে। বিক্রয় ফেরত জাবেদা মনে করো, বিক্রয় ফেরত জাবেদা কখন হয়? আমি একটি পণ্য মনে করো বাকিতে বিক্রি করেছি, বা লিখতে পারি আমরা, দেখো বাকিতে বিক্রয় মনে করো 1 লক্ষ টাকা। আমি একটা বাকিতে পণ্য বিক্রি করেছি 1 লক্ষ টাকা। এটা হচ্ছে মনে করো 1 তারিখে আমি বাকিতে একটা পণ্য বিক্রি করেছি 1 লক্ষ টাকা। যে পণ্যটা আমার ক্রয় করে নিয়ে গেছে, আমার কাছ থেকে যে পণ্যটি ক্রয় করে নিয়ে গেছে সে আবার কি করছে? 3 তারিখে মনে করো 3 তারিখে পণ্যটি ফেরত পাঠালো, ফেরত আসলো মনে করো। যে পণ্যটা আমি বাকিতে বিক্রি করেছিলাম 1 লক্ষ টাকার, সেটা নিম্নমানের কারণে বা নষ্ট হয়ে গেছে বা আগুনে পুড়ে গেছে, যে কোনো কারণে হতে পারে। নিম্নমানের কারণে একটু বেশি হয়, তো নিম্নমানের কারণে পণ্যটি আবার ফেরত আসলো। তাহলে তার জন্য কি করতে হবে? বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। অর্থাৎ বিক্রয় জাবেদায় ওই সমস্ত লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হবে যেগুলো ক্রেতা বিক্রেতা বরাবর ফেরত পাঠাবে। তাহলে এখানে দেখো উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে একটি বাকিতে পণ্য আমি বিক্রি করেছি 1 লক্ষ টাকা, সেটা আবার 3 তারিখে ফেরত আসলো। তাহলে এই 3 তারিখের জন্য আমার কি করতে হবে? বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বিশেষ জাবেদার আর একটা রুল ছিল কি, যে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে? এখানে লিখাই আছে, দেখো আমরা লিখা দেখে কিন্তু অনেকটা বুঝতে পারবো। নগদ প্রাপ্তি জাবেদা ওই সমস্ত লেনদেনগুলো নগদ প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত হবে যেগুলো নগদে প্রাপ্তি ঘটেছে। যেমন আমরা বলতে পারি নগদ বিক্রয়, নগদ বিক্রয় 1 লক্ষ টাকা। খেয়াল করো, নগদ বিক্রয়ের ফলে আমার কি হয়েছে? নগদ প্রাপ্তি ঘটেছে। এখানে দুটি পক্ষ সংঘটিত হয়েছে, তাই না? একটা আমার কি হয়েছে? নগদে আমি বিক্রি করেছি, নগদ টাকা আমার কাছে এসেছে। তাহলে যেহেতু নগদ টাকা আমার কাছে এসেছে, সুতরাং নগদ প্রাপ্তি ঘটেছে। তাহলে নগদ প্রাপ্তি যদি ঘটে তাহলে সেটা কি হবে? নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। নগদ বিক্রয়ের ফলে আমার এখানে টাকা, নগদ টাকা এসেছে, তাই আমার এটা নগদ প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত হবে। একইভাবে দেখো, খেয়াল করো, নগদ প্রদানটা কি? তার এটার বিপরীত। যদি কোনো ক্ষেত্রে নগদ প্রদান করা হয়, যদি কোনো ক্ষেত্রে নগদ টাকা প্রদান করা হয়, তার জন্য যে জাবেদা প্রস্তুত করা হবে সেটা নগদ প্রদান জাবেদা অন্তর্ভুক্ত হবে। নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদায় ওই সমস্ত লেনদেনগুলি অন্তর্ভুক্ত হবে যেগুলো নগদে প্রদান করা হয় আর কি। যেমন মনে করো পণ্য ক্রয় 10,000 টাকা, 10,000 টাকা।
এখানে বুঝে নিতে হবে যে পণ্য ক্রয় 10,000 টাকা নগদে ক্রয় করা হয়েছে, এখানে বাকি কিন্তু উল্লেখ নাই। বাকি কি উল্লেখ আছে? নাই। এখানে নগদ কথা যদিও না লেখা থাকে তাও বুঝে নিতে হবে এটা নগদেই পণ্যটা ক্রয় করা হয়েছে। নগদে পণ্য ক্রয়ের ফলে আমার কি হয়েছে? নগদ টাকা চলে গেছে, কিন্তু প্রদান ঘটেছে। ওই সমস্ত লেনদেনগুলোই নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত হবে যেগুলো নগদ প্রদান ঘটবে। দেখো এখানে খেয়াল করো, নগদ প্রদান জাবেদা, এখানে আমি নগদে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, তাহলে এটা কি হয়েছে? আমার নগদ টাকা চলে গেছে। তা নগদ প্রদান জাবেদায় ওই সমস্ত লেনদেনগুলি অন্তর্ভুক্ত হবে যেগুলো নগদে প্রদান করা হয়, অর্থাৎ নগদ কোনো কিছু চলে গেলে সেটা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বিশেষ জাবেদার 6 প্রকার, একটা হচ্ছে ক্রয় জাবেদা, আর একটা হচ্ছে বিক্রয় জাবেদা, 3 নম্বরটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, 4 নম্বর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, 5 নম্বর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, 6 নম্বর হচ্ছে নগদ প্রদান জাবেদা। আমি 6টাই তোমাদের সামনে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এবার বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকার, প্রকৃত জাবেদা বলেছিলাম কয় প্রকার? 4 প্রকার। এখন প্রকৃত জাবেদাটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভুল সংশোধনী জাবেদা। ভুল সংশোধনী জাবেদা। প্রকৃত জাবেদার 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? ভুল সংশোধনী জাবেদা। কোনো জাবেদা ভুলবশত যদি ভুল করা হয় সেগুলো আবার কি করতে হয়? ভুল সংশোধনী জাবেদায় অন্তর্ভুক্ত হবে। কাটা ছেঁড়া করা কিন্তু যাবে না, হিসাবের বইতে কাটা ছেঁড়া করা যাবে না। কোনো কারণে যদি ভুল ত্রুটি হয়ে যায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা হিসাব চালানোর ক্ষেত্রে, তাহলে তার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে কি? ভুল সংশোধনী জাবেদা। মনে করো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 1,000 টাকা বা 1 লক্ষ টাকা। আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা। এটা ভুলবশত ক্রয় হিসাব মনে করো ডেবিট করা হয়েছে। ভুলবশত কি হয়েছে? ভুলবশত ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। আমাদের হবে কি? আসবাবপত্র হিসাব ডেবিট, ভুলবশত এখানে কি করা হয়েছে? ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। তাহলে তার জন্য যে জাবেদা প্রস্তুত করা হবে সেটা হচ্ছে কি? ভুল সংশোধনী জাবেদা। আমরা ক্রয় হিসাব ডেবিট না করে লিখব কি এখন? আসবাবপত্র হিসাব। তাহলে আসবাবপত্র হিসাবের জন্য যে জাবেদা প্রস্তুত করা হবে তার নাম হচ্ছে কি? ভুল সংশোধনী জাবেদা। অর্থাৎ ভুলবশত কোনো যদি জাবেদা এন্ট্রি দাখিল করা হয় তার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। প্রকৃত জাবেদার আর একটা প্রকারভেদ, সেটা হলো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদায় অনেক অসঙ্গতিপূর্ণ লেনদেন থাকে, যেমন বকেয়া মজুরি, অগ্রিম ভাড়া, অগ্রিম বাড়ি ভাড়া, তারপর হচ্ছে এ ধরনের যদি কোনো লেনদেন হয় তার জন্য যে সমন্বয় করা জাবেদা করা হয় তার নাম হচ্ছে সমন্বয় জাবেদা। মনে করো বকেয়া বেতন, বকেয়া বেতন, তারপর হচ্ছে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া বা অগ্রিম বেতন বা অগ্রিম ভাড়া। এই যে অসঙ্গতিপূর্ণ লেনদেনগুলো থাকবে হিসাবকাল শেষ করার সময়, তার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে কি? সমন্বয় জাবেদা। তাহলে সমন্বয় জাবেদায় ওই সমস্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে যেগুলো
অসঙ্গতিপূর্ণ থাকবে, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, অগ্রিম বেতন, বকেয়া ভাড়া, এই ধরনের লেনদেনগুলো সমন্বয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে। প্রকৃত জাবেদার আর একটা ছিল কি, সমাপনী দাখিলা। সমাপনী জাবেদা লেখাটা দেখে দেখো, বুঝতে পারো যে সমাপনী জাবেদা মুনাফা জাতীয় লেনদেন 1 বছরের মধ্যে কিন্তু আমাদের শেষ করতে হয়। হিসাবকাল কিন্তু আমাদের কয় বছর? 1 বছর। যখন মুনাফা জাতীয় লেনদেনগুলো অন্তর্ভুক্ত হবে, তার জন্য আমাদের পরবর্তী বছরে যাওয়ার জন্য যে হিসাব শেষ করতে হয়, তার জন্য যে দাখিলা প্রদান করা হয়, তার নাম কি? সমাপনী জাবেদা। তাহলে সমাপনী জাবেদা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে সমাপনী জাবেদা কখন তৈরি করা হয়? যখন একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলো আমি সমাপ্ত ঘটাবো, সেক্ষেত্রে যে জাবেদা প্রস্তুত করা হয় তার নাম সমাপনী জাবেদা। আর একটা কি ছিল? প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা মনে করো 2017 সালে আমার সমাপনী জাবেদা ছিল, সমাপনী লেনদেন ছিল মনে করো 1 লক্ষ টাকা। আমি আবার যখন 2018 সালে হিসাব কাল শুরু করব, আমি যখন আবার 2018 সালে হিসাব শুরু করব, তখন যে আমার সমাপনী মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, এটাই আবার হয়ে যাবে প্রারম্ভিক সম্পদ দায়। এগুলো পরবর্তী বছরে কি হবে? আমার প্রারম্ভিক সম্পদ হয়ে যাবে। তাহলে প্রারম্ভিক সম্পদটা কি? সমাপনী দাখিলার যেখানে 17 সালে আমি শেষ করেছিলাম, ওখান থেকে তার পরবর্তী সালে যেটা শুরু হবে, সেটার জন্য যে জাবেদা প্রস্তুত করা হয়, তার নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা। ছাত্রছাত্রীরা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে জাবেদা 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা হচ্ছে 6 প্রকার, প্রকৃত জাবেদা 4 প্রকার। আমি একটি একটি করে তোমাদের সঙ্গে উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের সরাসরি অঙ্ক করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।